আজকের ভিডিওটিতে জনবিরলতা সম্পর্কে আলোচনা করব। সবার প্রথমেতে জনবিরলতা বলতে ঠিক কী বোঝায় সেটা আমাদের জানতে হবে। তো দেখো, এখানেতে যেটা বলা হয়েছে যে জনবিরলতা, যাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে আন্ডার পপুলেশন, বলতে বোঝায় কোনো অঞ্চল বা দেশের মোট কার্যকর জমি বা সম্পদের পরিমাণের তুলনায় জনসংখ্যা অপ্রতুল বা কম। যদি এরকম পরিস্থিতি হয়, অর্থাৎ যদি কোনো দেশ বা অঞ্চলের যে পরিমাণ কার্যকর জমি আছে, যে পরিমাণ সম্পদ আছে, সেই জমি ও সম্পদের পরিমাণের তুলনায় জনসংখ্যা যদি কম থাকে, তাহলে যে পরিস্থিতিটা তৈরি হবে তাকে বলা হয় হচ্ছে জনবিরলতা বা আন্ডার পপুলেশন। এক্ষেত্রে কি হবে দেখো, যে এক্ষেত্রে জমির বহন ক্ষমতার তুলনায় জনসংখ্যা কম থাকায় প্রাকৃতিক সম্পদের সম্পূর্ণ ব্যবহার হয় না। মানে এটা একটা সমস্যা। অর্থাৎ কোনো দেশের জনসংখ্যা যদি কম থাকে তার সম্পদের তুলনায়, তাহলে জনসংখ্যা কম থাকার দরুন কি হবে, সেই সম্পদের সম্পূর্ণ ব্যবহার হবে না। এবং সেক্ষেত্রে দেখো, দেশের উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতি এই শ্রম শক্তির অভাবেতে ব্যাহত হবে। যেমন দেখো, পৃথিবীতে কিছু দেশ আছে যার মধ্যে এই কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশের জনসংখ্যা অত্যন্ত কম। দেশের যে মোট কার্যকর যে জমি আছে, যে সম্পদ রয়েছে, সেই সম্পদের তুলনায় জনসংখ্যা অত্যন্ত কম, জনবিরল অবস্থা রয়েছে এই দেশেতে। তো যে কারণেতে কি হয়, এই সমস্ত দেশের যে উৎপাদনশীলতা, উৎপাদন শক্তি এবং অর্থনৈতিক অগ্রগতি, এটা ব্যাহত হয়। কারণ শ্রম শক্তি পাওয়া যায় না, জনসংখ্যা তো কম, তো যে কারণেতে কাজ করার জন্য লোকের অভাব। তো যেটার কারণে দেশের অর্থনৈতিক উন্নয়ন যে যতটা সম্ভব উন্নত হওয়া, মানে উন্নত হতে পারতো, ততটা কিন্তু হতে পারছে না। তো এটা একটা সমস্যা জনবিরল যদি থাকে কোনো দেশে। এবারে দেখো, এই যে জনবিরলতার পরিস্থিতি যদি কোনো দেশে তৈরি হয়, তাহলে কি বৈশিষ্ট্য দেখা যায়, কি কি বৈশিষ্ট্য সেই সমাজেতে বা সেই দেশেতে আমরা দেখতে পারি। তো প্রথমত দেখো হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে শ্রম শক্তির অভাব হবে, অর্থাৎ শ্রমিক পাওয়া যাবে না, কর্মক্ষম জনসংখ্যার পরিমাণটা কম থাকবে। অর্থাৎ জনবিরলতার প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে, মানে এই যে সমস্যাটি হচ্ছে, দেখো এই যে জনবিরল মানে হলে কি হবে, যে যথেষ্ট সংখ্যক কর্মক্ষম মানুষের অভাব দেখা দেবে। অর্থাৎ কাজ করার জন্য লোক পাওয়া যাবে না। ফলে কি হবে দেখো, দেশের উৎপাদনমূলক যে কাজ, অর্থাৎ শিল্পক্ষেত্রে, কৃষিক্ষেত্রে বা আরও অন্যান্য যে সমস্ত ক্ষেত্রগুলো রয়েছে, সেই ক্ষেত্রেতে উৎপাদনমূলক কাজ ব্যাহত হবে এবং আশানুরূপ অর্থনৈতিক সমৃদ্ধি হয় না। অর্থাৎ একটা দেশ যতটা পরিমাণ উন্নতি করতে পারত, তার জনসংখ্যা যদি কাম্য জনসংখ্যায় থাকতো, তাহলে তার থেকে জনসংখ্যা কম হওয়ার দরুন সেই পরিমাণ অর্থনৈতিক উন্নতি তাতে দেখা যায় না। পরের যে বৈশিষ্ট্যটা আছে দেখো, সেটা হচ্ছে যে বয়স্ক জনসংখ্যার আধিক্য, মানে বয়স্ক লোকের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। অর্থাৎ মানুষের গড় আয়ু বেশি, মানে এই সমস্ত দেশের মানুষ এরা অনেক দিন পর্যন্ত বাঁচে, কিন্তু জন্মহার কম। এই দুটোর কারণেতে কি হয়, দেশে বয়স্ক জনসংখ্যার পরিমাণ বেশি। অর্থাৎ জন্মহার কম মানে শিশু কম জন্মাচ্ছে, যারা জন্মেছে তারা বাঁচছে অনেক দিন ধরে, যে কারণে তারা বয়স্ক হয়ে পড়ছে। আর একটা বয়সের পর থেকেই সবাই হচ্ছে কাজ করার সেই যে কর্মক্ষমতাটা সেটা হারিয়ে ফেলে বা সেইভাবে করতে পারে না, যে কারণে তারা রিটায়ার হয়ে যায়, রিটায়ার পার্সন যেটাকে আমরা বলি। তো সেই যে মানে বয়স্ক যে মানুষ, সেটার সংখ্যা দিনকে দিন বেড়ে যায় এবং সেই তুলনায় জন্মহার কম থাকার দরুন কর্মক্ষম যুবক যুবতীদের সংখ্যা কমতে থাকে দেশেতে। আর যেটার ফলেতে কি হয় দেখো, এই পেনশন এবং স্বাস্থ্য খাতেতে খরচ বৃদ্ধি পায়। পরেতে দেখো, যেটা পরের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে সীমিত অভ্যন্তরীণ বাজার। অর্থাৎ জনসংখ্যা স্বল্প হলে দেশের অভ্যন্তরে চাহিদা কম থাকে, লোক কম তো কিনবে কজন, সেই কারণেতে এই বাজার খুব সীমিত হয়। আর এতে ব্যবসায় নিরুৎসাহ দেখা যায় এবং বিনিয়োগ কমতে থাকে। অর্থাৎ দেশের তো লোক সংখ্যা কম, যে কারণেতে চাহিদাও কম থাকবে। তো সেই কারণেতে এই বাজার অঞ্চলগুলো খুব সীমিত হয়, সীমিত লোকের চাহিদা মেটানোর জন্য খুব ছোট ছোট হয়ে থাকে, সীমিত সংখ্যক বাজার
হয়ে থাকে। তো যে কারণেতে এই ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন শিল্পজাত পণ্যের যে বাজার বা চাহিদাটা খুব কম, যে কারণেতে অভ্যন্তরীণ বাজারটাও খুব সীমিত আকারের থাকে। তারপরের যেটা বৈশিষ্ট্য দেখা যায়, দেখো যে প্রতিরক্ষা ব্যবস্থায় দুর্বলতা, অর্থাৎ দেশের লোক সংখ্যা কম হলে দেশের সীমান্ত পর্যন্ত পর্যাপ্ত সামরিক বাহিনীর জন্য সৈন্য পাওয়া যাবে না। অর্থাৎ যুবক যুবতীরাই তো দেশের সেনাবাহিনীতে যোগদান করবে, দেশের নিরাপত্তার কাজে অংশগ্রহণ করবে। তো সেক্ষেত্রে যেহেতু বয়স্ক মানুষের সংখ্যা কম, তো সেই জন্য কি হয় যে পর্যাপ্ত সৈন্য পাওয়া যায় না, যুবক যুবতীদের পাওয়া যায় না। তো যে কারণেতে দেশের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যে প্রতিরক্ষা, সেটা অনেকটা মানে চ্যালেঞ্জের মুখে পড়ে যায়, এবং যার ফলেতে কি হয় দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা। তবে দেখো অব্যবহৃত সম্পদ, মানে সব পুরো সম্পদটা ব্যবহৃত হয় না। অর্থাৎ দেশের লোক সংখ্যার স্বল্প চাহিদা এবং বাজার সংক্ষিপ্ত থাকে, অর্থাৎ লোক সংখ্যা কম, তো সেইভাবে চাহিদাও কম। যে কারণেতে শিল্পজাত পণ্যের যে বাজার সেটাও কিন্তু কম থাকবে, মানে সেই বাজারটা অতটা সম্প্রসারিত হবে না, কম থাকবে। তো এক্ষেত্রে তখন কি হবে যে দেশের বহু সম্পদই অব্যবহৃত অবস্থায় থাকবে, আর ফলে শ্রমিকের অভাব ও চাহিদার অভাবে সম্পদের উপযুক্ত ব্যবহার করা যাবে না। অর্থাৎ শ্রমিক তো অভাব হবেই, কারণ কর্মক্ষম জনসংখ্যা যেহেতু কম, আর মানুষ সম্মিলিতভাবে যেহেতু কম হওয়ার দরুন চাহিদাও কম, তো যে কারণে দেখা যাবে যে দেশের যে মোট যে সম্পদ রয়েছে সেই সম্পদ পূর্ণভাবে ব্যবহার হবে না। এরপরে দেখো রয়েছে সেটা হচ্ছে পরিকাঠামোগত সমস্যা সৃষ্টি হবে। এটা হচ্ছে দেখো যে এই লোক সংখ্যা কম এবং জনঘনত্ব কম থাকায় বিশাল এলাকা জুড়ে অল্প লোক বসবাস করায় এই রাস্তা, বিদ্যুৎ সরবরাহ, নিকাশি ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা দেওয়া কঠিন এবং ব্যয়বহুল হয়ে পড়বে। অর্থাৎ দেশের এলাকাটা অনেক বড়, এই তুলনায় লোক সংখ্যা কম, তো যে কারণে দেখা যাবে যে মানুষ ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে বসবাস করবে, এবং মানে গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করার যে সেটা অনেকটা কম থাকে। তো যে কারণে রিমোট যে এরিয়া যেগুলো থাকে, যেগুলো জনবহুল এলাকা থেকে অনেকটা দূরে থাকে, সেই সমস্ত জায়গাতে এই রাস্তা নির্মাণ করা বা বিদ্যুৎ সরবরাহ করা বা আরও অন্যান্য যে সমস্ত এই নিকাশি ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য সেবা দেওয়া, এগুলো অনেক ক্ষেত্রে সমস্যা মানে পড়বে সেই দেশের সরকার, বা যেটাকে কঠিন এবং ব্যয়বহুল হবে, কারণ দূর দূরেতে এই পরিষেবাগুলো পৌঁছানোর জন্যে অনেকটা পরিমাণ টাকা খরচ করতে হবে। তো এই বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। এরপরে দেখো রয়েছে এই যে জনবিরলতার কারণ কি। অর্থাৎ আমরা তো বৈশিষ্ট্যগুলো জানলাম যে একটা মানে দেশ বা সমাজেতে যদি জনবিরল অবস্থা তৈরি হয় তাহলে তার কি কি বৈশিষ্ট্য দেখা যায়। এবারেতে কি কারণেতে এই জনবিরল অবস্থাটা তৈরি হয় সেটাও আমাদের জানতে হবে। তো প্রথম যে কারণটা যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের প্রতিকূলতা। তো এক্ষেত্রে দেখো যেটা হয় কি, যে এই যে প্রাকৃতিক যে পরিবেশ আছে সেই প্রাকৃতিক পরিবেশ যদি প্রতিকূল থাকে তাহলে জনসংখ্যা কম থাকবে। অর্থাৎ যেরকম থাকে ওই শীতল জলবায়ু, উষ্ণ মরু জলবায়ু বা পার্বত্য ভূমিরূপ, বিচ্ছিন্ন দ্বীপ, অর্থাৎ প্রকৃতি যদি প্রতিকূল পরিবেশ তৈরি করে তাহলে সেক্ষেত্রে মানুষের মানে জনবসতিও কম হবে এবং সেই সঙ্গে সঙ্গে জনসংখ্যাটাও কম থাকবে। এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে নিম্ন জন্মহার, অর্থাৎ শিশু জন্মের হার যদি কম হয়, অর্থাৎ এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ দিক। অর্থাৎ নিম্ন জন্মহার যা জনসংখ্যা বৃদ্ধির অন্তরায় এবং জনবিরলতার বড় কারণ। অর্থাৎ কোনো দেশের মানে কোনো দেশ বা অঞ্চলের মানুষজন যদি তাদের জন্মহার সম্পর্কে মানে তাদের মানে দেশের যে জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে যদি অত্যাধিক মাত্রায় সচেতন থাকে তাহলে তারা হচ্ছে সন্তানের জন্মটা কম দেবে, এবং দীর্ঘ সময় যদি এটা চলতে থাকে তাহলে দেখা যাবে যে সন্তানের জন্মহার যদি কমতে থাকে, তাহলে শিশু যদি কম যদি জন্মায় তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আস্তে আস্তে জনসংখ্যাটা কমতে থাকে, কারণ কর্মক্ষম যুবক যুবতীদের যে সংখ্যাটা সেটা কমতে থাকে এবং সেই তুলনায় বয়স্কদের সংখ্যা আস্তে আস্তে বেড়ে যায়। তো নিম্ন জন্মহার অর্থাৎ কোনো দেশ বা অঞ্চলের যদি নারীদের সন্তান জন্ম দেওয়ার যদি প্রবণতাটা আস্তে আস্তে কমতে থাকে, জন্মহার যদি আস্তে আস্তে কমতে থাকে, তাহলে সেটাও কিন্তু সেই দেশ বা অঞ্চলের জনবিরলতার একটি অন্যতম কারণ হয়ে থাকে। আর কি কারণ আছে দেখো, যদি মৃত্যুহার যদি মানে উচ্চ মৃত্যুহার হয়, যদি মানুষ বেশি পরিমাণে যদি কোনো জায়গায় মারা যায়, কীভাবে হতে পারে সেটা, যদি যুদ্ধ বিগ্রহ হয়, বড় ধরনের কোনো যুদ্ধ বিগ্রহের হলো, মহামারীর প্রাদুর্ভাব হলো, বা কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ হলো,
বা চিকিৎসা ব্যবস্থার অভাব যদি দেখা যায়, তো সেক্ষেত্রে দেখা যাবে যে মৃত্যু হারটা বেড়ে গেছে এবং সেক্ষেত্রেও প্রচুর মানুষ মারা গিয়ে জনবিরল পরিস্থিতি তৈরি করে থাকে। তবে দেখো আরেকটা কারণ আছে, যেটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে অর্থনৈতিক অনগ্রসরতা। অর্থাৎ অর্থনৈতিক বিভিন্ন সমস্যা, উচ্চ ব্যয় এবং আয়ের সুযোগ যদি কম থাকে, তাহলে সেই কারণে তো জনসংখ্যার আকার ছোট হয়। অর্থাৎ পরিবার মানুষ বাড়াতে চায় না, যেহেতু মানে জিনিসপত্রের দাম বেশি বা ব্যয়বহুল, বিভিন্ন কাজেতে অনেক টাকা খরচ করতে হয়। তো সেক্ষেত্রে কি করে জনগণ পরিবারকে সীমিত রাখে, সন্তান জন্ম দেওয়ার যে মানে বেশি সন্তান জন্ম দেওয়ার যে মানসিকতাটা সেটা অনেকটা কম থাকে। তো যে কারণেতেও এই অর্থনৈতিক অনগ্রসরতাও অধিক সন্তান জন্মদানেতেও অনেক ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করে। তো যেটাও হচ্ছে এই জনবিরল পরিস্থিতি তৈরি করে থাকে। তো দেখো প্রবাসনের ফলেতেও জনবিরল পরিস্থিতি তৈরি হয়ে থাকে, যে যদি বিভিন্ন পরিবেশগত কারণে বা সুযোগ সুবিধাগত কারণে দেশের জনসংখ্যার একটি অংশ অন্য দেশে যদি চলে যায়, তখন উৎস দেশের লোক সংখ্যা কমে যায় আর জনবিরল পরিস্থিতি দেখা যায়। যে ধরো হচ্ছে এমন কোনো কারণ হলো, ধরো এই যে যে দেশটি রয়েছে, এই দেশ থেকে লোক চলে যাচ্ছে কোথায়, না বি দেশেতে চলে যাচ্ছে। এবং যদি তাই হয় তাহলে কি হবে, খুব স্বাভাবিকভাবেই হচ্ছে বিদেশের জনসংখ্যা তো বাড়বে, বিদেশের জনসংখ্যা বাড়তে থাকবে, কিন্তু দেশের জনসংখ্যা আস্তে আস্তে কমে যেতে থাকবে। তো যদি এরকম কোনো প্রাকৃতিক কারণ বা অন্য কোনো আর্থসামাজিক কারণেতে যদি মানুষজন মানে চলে যায় এক দেশ থেকে আর এক দেশে যদি চলে যায়, তাহলে যে দেশ থেকে চলে গেল সেই দেশের জনসংখ্যা খুব স্বাভাবিকভাবেই কমে যাবে। এরপরে দেখো এই বিরলতার যে প্রভাবগুলো পড়ে একটা দেশ বা সমাজের উপরেতে, এই জনবিরল পরিস্থিতি যদি তৈরি হয় তার কি প্রভাবটা পড়ে, অর্থাৎ কি ফলাফল লক্ষ্য করা যায়, সেটাও আমাদের জানতে হবে। তো প্রথমে আসি হচ্ছে নেতিবাচক প্রভাব, যেটা হচ্ছে নেগেটিভ যে ইম্প্যাক্ট যেটা পড়ে, সেটা কি পড়ে। তো প্রথমে দেখো অর্থনীতির সংকোচন হয়ে যায়, অর্থাৎ জনবিরলতায় শ্রমশক্তির অভাবে উৎপাদন স্বল্প হয়, জিডিপির বৃদ্ধি মন্থর গতিতে হয়, আর এসব কারণেতে অর্থনৈতিক স্থবিরতা বা এবং সংকুচিত অর্থনীতি দেখা যায়। অর্থাৎ অর্থনীতির যে গ্রোথটা আছে সেই গ্রোথটা কিন্তু ততটা মানে উচ্চ গতিতে হয় না যতটা হওয়া দরকার। সেই দেশের কিন্তু সেই মানে কোনো দেশ জনবিরল যদি হয় তাহলে কিন্তু এইটা দেখা যায় যে ধরো সেই দেশের মানে সেই ক্যাপাবিলিটি আছে, সেই সম্পদ আছে, যে সম্পদটাকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে সেই দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবেই। কিন্তু লোক সংখ্যা কম থাকার কারণেতে কি হচ্ছে, সেই যে সম্পদটা সেই দেশের আছে সেই সম্পদটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে না, যার ফলেতে এই অর্থনৈতিক সংকোচনটা হচ্ছে। বৃদ্ধি হচ্ছে ঠিকই, কিন্তু যতটা হওয়া দরকার সেই তুলনায় অনেকটা কম হতে দেখা যায়। এরপর দেখো উদ্ভাবন এবং প্রযুক্তিরও ধীর গতি হয়, অর্থাৎ দক্ষ শ্রমিকের অভাবে গবেষণা এবং উন্নয়নে বিনিয়োগ কমে যায়, যা অর্থনৈতিক উন্নতিতে বাধাস্বরূপ। অর্থাৎ কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ যদি কমে, শিল্পক্ষেত্রে বিভিন্ন তথ্য প্রযুক্তিগত ক্ষেত্রে মানে বিভিন্ন যে কর্মজগতে অর্থনৈতিক যে বিভিন্ন যে ক্ষেত্রগুলো আছে সেখানে তো খুব স্বাভাবিকভাবে কিন্তু মানে কর্মক্ষম জনসংখ্যার পরিমাণটা কমবে। তো যেটার কারণেতে যে কোনো সেই দেশের যে উদ্ভাবনী শক্তি বা সেইটাও কিন্তু আস্তে আস্তে ধীর গতি প্রাপ্ত হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রযুক্তিও ধীর গতি প্রাপ্ত হয়ে যাবে। তারপরে দেখো যেটা রয়েছে পরিকাঠামোগত কিছু সমস্যা তৈরি হবে, যেরকম দেখো এই যে পরিবহন, স্বাস্থ্য, নিকাশি ব্যবস্থা, শিক্ষা প্রভৃতির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি এবং রক্ষণাবেক্ষণ করা কঠিন ও ব্যয় সাপেক্ষ হবে। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রগুলোকে ঠিকভাবে সচল রাখার জন্য যে লোক লাগে, যে মানে শ্রম শক্তিটা যেটা লাগে সেটাও পাওয়া যাবে না। তো যেটার কারণেতে এই সমস্ত যে যে মানে যে পরিষেবাগত যে সমস্ত দিকগুলো রয়েছে এগুলোও কিন্তু আস্তে আস্তে মানে মানে কি বলা যেতে পারে, আস্তে আস্তে পিছিয়ে পড়তে থাকবে, বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে, যে সমস্যাগুলোকে সর্ট আউট করার জন্য কিন্তু লোক পাওয়া যাবে না। কারণ দেখো এই যে যদি এই যে শিক্ষা ক্ষেত্রে যদি বলা যায় বা স্বাস্থ্য ক্ষেত্রে যদি বলা যায়, যে সেখানেতে ভালো ডাক্তার বা ভালো শিক্ষক বা পাওয়া যাবে না। তার কারণটা হচ্ছে দেশের তো সেই কর্মক্ষম জনসংখ্যাটা তো নেই, যেটার কারণেতে পর্যাপ্ত পরিমাণেতে লোক না পাওয়ার জন্যে, কাজের লোক না পাওয়ার জন্যে প্রত্যেকটা ক্ষেত্র কিন্তু আস্তে আস্তে পিছিয়ে পড়তে থাকবে, বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে। তারপর দেখো সম্পদের আংশিক বিকাশ। তো
জনবহুল দেশগুলোর ক্ষেত্রে দেখা যায়, মানে যে সমস্ত দেশের জনসংখ্যা অনেক বেশি, সেখানে তো সম্পদের একটা সমস্যা তৈরি হয়ে যায়, সেখানে তো সম্পদ পাওয়া যায় না। মানে যে পরিমাণ সম্পদ আছে, জনগণ সেই পরিমাণ সম্পদ সঠিকভাবে সেই দেশের জনগণ ব্যবহার করতে পারে না, মানে সম্পদের একটা অভাব দেখা দেয়। কিন্তু এর সম্পূর্ণ বিপরীত অবস্থাটা দেখা যায় এই জনবিরল পরিস্থিতিতে, যেখানেতে সম্পদ প্রচুর আছে কিন্তু লোক নেই, যে কারণে সম্পদের বিকাশটা থমকে যায়। অর্থাৎ এই শ্রম শক্তি, বিশেষত দক্ষ শ্রমিকের অভাব, গবেষণা উন্নয়ন খাতে অনগ্রসরতার সম্পদের বিকাশেতে বাধা দান করে, ফলে সম্পদের পূর্ণ বিকাশের পরিবর্তে আংশিক বিকাশ হয়। ভেবে দেখো পরিস্থিতিটা, মানে জনসংখ্যা যদি সম্পদের থেকে বেশি থাকে তাহলেও সমস্যা, আবার জনসংখ্যা যদি সম্পদের থেকে কম থাকে তাহলেও সমস্যা। তো এই জন্যই কাম্য জনসংখ্যার ধারণাটি এসেছে, যেখানেতে যতটা পরিমাণ সেই সম্পদ একটা দেশের নাগরিকদের মানে ভরণ পোষণ করতে পারবে, সেই পরিমাণ যদি থাকে তাহলে খুব ভালো, বেশি হলেও খারাপ, কমে গেলেও খারাপ। দেখো প্রতিরক্ষায় অসুবিধা একটা যেটা প্রভাব পড়ে, যেটা হচ্ছে এই লোকবলের অভাবে দেশের সীমান্ত সুরক্ষার জন্য পর্যাপ্ত সেনা পাওয়া যায় না। কারণ যুবক সমাজ সেনাবাহিনীতে যোগদান করবে, তো জন্মহার যেহেতু কম এই সমস্ত সমাজেতে, তো যে কারণে এতে পর্যাপ্ত সেনাবাহিনীতে সেনা নিয়োগ করতে পারা যায় না, অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যায়, যেটা দেশের নিরাপত্তাকে দুর্বল করে এবং সর্বোপরি সার্বভৌমত্বের দিকে মানে একটা চ্যালেঞ্জ এসে দাঁড়ায়। এবার দেখো এর কিছু পজিটিভ প্রভাব আছে, মানে ইতিবাচক কিছু প্রভাব আছে, নেতিবাচকের সঙ্গে সঙ্গে ইতিবাচক কিছু প্রভাব রয়েছে। যেমন ধরো এই মাথাপিছু আয় বেশি, অর্থাৎ লোক সংখ্যার স্বল্পতায় দেশের মাথাপিছু আয় বেশি হয়, মানে সব লোকই কাজ পায় এখানেতে, কারণ যারাই কাজ চাইছে, মানে কাজ দেওয়ার মতন প্রচুর কাজ আছে কিন্তু লোক নেই, যে কারণে এতে কি হচ্ছে, যারাই কাজ করতে চাইছে সবাই কাজ পায়, প্রত্যেকেই, মানে কেউ বেকার নেই। এই ধরনের যে পরিস্থিতি, এই জনবিরল পরিস্থিতিতে কিন্তু কেউ বেকার থাকে না, এটা কিন্তু মানে মনে করার কোনো কারণই নেই যে দেশ ধরো জনবিরল, এই সমস্ত দেশেতে বেকারত্বের মতন বা দারিদ্রতার মতন সমস্যা রয়েছে, তা কিন্তু নয়। সেখানেতে লোক নেই বলে দেশের সম্পদকে সঠিকভাবে ব্যবহার করা যাচ্ছে না, যে কারণেতে অর্থনৈতিক উন্নতির গতিটা একটু মানে ধীর গতিতে চলে, কিন্তু সেই সমস্ত দেশ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু উন্নত হয়। তো তার কারণটা হচ্ছে যে এই মাথাপিছু আয় বেশি, লোক মানে কর্মক্ষম প্রত্যেকটা মানুষই যারাই কাজ করতে চায় তারা প্রত্যেকেই কাজ করে, যে কারণেতে এই মাথাপিছু আয় বেশি হয়ে থাকে। আর কি আছে দেখো, পরিবেশের স্থিতাবস্থা, এই সমস্ত দেশের যে পরিবেশ আছে সেই পরিবেশ কিন্তু যথেষ্ট স্টেবল কন্ডিশনেতে আছে। যেমন দেখো এই স্বল্প লোক সংখ্যার জন্য পরিবেশের বিভিন্ন উপাদান এবং সম্পদের উপরেতে চাপ একদমই পড়ে না। তার কারণটা হচ্ছে সম্পদ বেশি কিন্তু লোক নেই ব্যবহার করার জন্য, তো যে কারণেতে পরিবেশের বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো অনেকটা মানে দূষণমুক্ত থাকে, বা তার যে অবনমনের যে মাত্রাটা সেটা অনেকটা কম থাকে। আর বিশেষত সম্পদের উপরেতে বিভিন্ন যে সমস্ত সম্পদগুলো রয়েছে, যে সমস্ত প্রাকৃতিক যে সম্পদ, খনিজ সম্পদ যেগুলো রয়েছে, সেগুলোর উপরেতেও কিন্তু বেশি চাপ পড়ে না, যেহেতু স্বল্প জনসংখ্যা, সেই কারণেতে সবাই সঠিকভাবে সম্পদ ভোগ করতে পারে। মানে মানে কোনো সম্পদের মানে অভাব থাকে না, মানে কোনো মানুষ এমন হয় না এই সমস্ত দেশেতে যে তারা সম্পদ পাচ্ছে না, কোনো সম্পদ সে চাইছে কিন্তু সেটা পাচ্ছে না, সে তা কিন্তু হয় না, সবাই সঠিকভাবে সমানভাবে হচ্ছে সম্পদ ব্যবহার করতে পারে, যে কারণেতে পরিবেশের একটা স্টেবল কন্ডিশন থাকে। ঠিক আছে, আর সর্বোপরি হচ্ছে পরিবেশের যে মান, যে গুণমান, সেই গুণমানের সম্ভাবনাও অনেকটা কম থাকে। এমন নয় যে পরিবেশ দূষণ হয় না, পরিবেশ দূষণ অবশ্যই হয়, কিন্তু সেটার পরিমাণটা অনেক কম। তুমি দেখো আমাদের এই যে ভারতবর্ষ আছে, আর আমি যদি কানাডাকে দেখি, দুটো দেশকে পাশাপাশি রেখে দেখো, কানাডাতে জনসংখ্যার বিরল অবস্থা, মানে জনবিরলতার পরিবেশ, আর ভারতবর্ষে হচ্ছে মানে মানে একদম সেই যাকে বলে প্রচুর মানুষজন, মানে একদম মানে জনবহুল দেশ। তো আমাদের ভারতবর্ষের পরিস্থিতি তুমি দেখো, যেখানেতে পরিবেশের নানান সমস্যাতে আমরা জর্জরিত হয়ে রয়েছি, যার থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। সেইখানেতে কানাডার মতন দেশ দেখো, যেখানেতে কি হচ্ছে, লোক সংখ্যা কম থাকার জন্যে কি হচ্ছে, পরিবেশের ওপরে একদমই চাপ কম পড়ছে, যে কারণেতে কানাডাতে পরিবেশ যে রেটে দূষিত হয় তার থেকে বেশি দূষণ আমাদের ভারতে হয়, প্রচুর দূষিত হয় আমাদের ভারতের পরিবেশ। আর তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের ভারতের জনসংখ্যাটা বেশি। তো সেই যে জনসংখ্যাটা বেশি হওয়ার দরুন কী করছে, তারা যখন সম্পদগুলো ব্যবহার করছে তখন সেই সম্পদের উপর অতিরিক্ত চাপ পড়ছে, তার কারণ সম্পদের থেকে কি না জনসংখ্যাটা বেশি। তো যেখানে অবভিয়াসলি পরিবেশের বিভিন্ন উপাদানগুলোর গুণমান নষ্ট হবে, পরিবেশ দূষণ হবে।
কিন্তু আবার দেখো এই কানাডার মতন দেশ যেখানেতে জনসংখ্যা কম থাকার দরুন কি হচ্ছে, সম্পদের উপরে সেই অর্থে চাপ পড়ছে না, যে কারণে পরিবেশের যে মানটা আছে সেটা ভালো থাকছে। এবার দেখুন মানে জীবনযাত্রাটা একটা মানে শান্তিময় যে জীবনযাত্রা সেটা এখান এই সমস্ত দেশ বা অঞ্চলে মানুষেরা করতে পারে। তো মাথা পিছু যদি আয় বেশি হয় বলে জীবনযাত্রার মানোন্নয়ন হয়, মানুষের মানে যেহেতু মানে কোনো বেকার মানুষ থাকে না, মানে বেকারত্ব নেই, প্রত্যেকে ভালো ইনকাম করছে, মাথা পিছু আয়ও খুব বেশি, তো যে কারণেতে মানুষের যে জীবনযাত্রার যে মানটা আছে সেটা অনেকটা অনেকটা ভালো। তারা সব কিছু কিনতে পারে এবং জীবনের যে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যে সমস্ত পরিষেবাগুলো দরকার সেগুলো তারা খুব স্বাচ্ছন্দ্যে পেয়ে থাকে। তো যে কারণে জীবনযাত্রার মান কিন্তু খুব উন্নত। আর লোক সংখ্যা কম থাকার কারণে এই ঝামেলা চিৎকার আওয়াজ এগুলো থাকে না, কম থাকে। একটা শান্তিময় নিরুপদ্রব জীবনযাত্রা এই সমস্ত দেশের মানুষেরা করতে পারে। এবারে দেখো এইবারেতে আমরা একদম শেষেতে চলে এসেছি যে এই যে জনবিরল যে অবস্থাটা, এই জনবিরল অবস্থার দূরীকরণের কি উপায় আছে। যদি কোনো দেশ চায় যে তার জনবিরল যে পরিস্থিতি সেটাকে দূর করা, যাতে দেশের সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার হয়ে দেশের আরও বেশি উন্নতি হয়, তাহলে সে কি কি পদ্ধতি বা কি কি উপায় নিতে পারে। প্রথমেতে আসি দেখো, জনসংখ্যা বৃদ্ধিতে উৎসাহ প্রদান করা, অর্থাৎ সেই দেশের যে দম্পতি যারা রয়েছে, তো সেই দম্পতিরা যাতে অধিক সন্তান ধারণ করতে চায়, মানে মানে তাদের মধ্যে সেই ইচ্ছাটাকে জাগানো এবং তাদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া যাতে তারা অধিক সন্তান নেয়। তো দেখো এখানে যেটা বলা হচ্ছে, দেখো যে সরাসরি সরকারি স্তরে জন্মহার বৃদ্ধিতে উৎসাহ দেওয়া, অর্থাৎ সেই দেশের দম্পতিদেরকে মোটিভেট করা যাতে তারা আরও একটু বেশি পরিমাণেতে সন্তান নেয়, মানে একটা দুটো বা তিনটে চারটে এরকম সন্তান তারা যাতে, মানে একটা নয় মানে দুটো তিনটে বা চারটে এরকম সন্তান যাতে তারা নেয়, এবং তাদের যে সন্তান যেটা হবে সেই ক্ষেত্রে সরকারি স্তরেতে বিভিন্ন পরিকল্পনা থাকবে যাতে তা সেই সমস্ত সন্তানদের ভরণ পোষণের জন্যে সেই পরিবারের ওপরে কোনো রকম চাপ না পড়ে। এর পাশাপাশি দেখো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিকে নিরুৎসাহিত করা, পরিবার পরিকল্পনার নীতির পরিবর্তন, মাতৃত্ব এবং পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা, স্বাস্থ্য সুরক্ষা উন্নত করা, বিবাহের বয়স এগিয়ে নিয়ে আসা মানে কমিয়ে নিয়ে আসা যেটাকে বলে আর কি, আর বিবাহিত দম্পতিদের সন্তান নেওয়ার সুবিধা স্বরূপ সপ্তাহে অতিরিক্ত ছুটির দিন রাখা মতো ব্যবস্থা, অর্থাৎ তারা যাতে সেই সময়টা পায় একে অপরকে দেওয়ার জন্যে, তো যাতে সন্তান ধারণ করার বা সন্তান নেওয়ার সেই মানসিকতাটা তাদের মধ্যে হয়। আসলে কি বলতো, এই সমস্ত সমাজেতে প্রত্যেকেই মানে নারী পুরুষ উভয়ই হচ্ছে কর্মরত, তো এরা খুব ব্যস্ত থাকে, কর্মরত থাকার জন্য তারা তাদের নিজস্ব জীবনযাত্রাতে পর্যন্ত খুব ব্যস্ত থাকে। তো একে অপরকে যে সময় দেওয়া, কোয়ালিটি টাইম যে স্পেন্ড করার মতন যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো কিন্তু সেই অর্থে এরা পায় না। তো সেই জন্যই সরকারি তরফ থেকে সেই রকমভাবে পরিকাঠামো গড়ে তুলতে হবে যাতে এই বিবাহিত দম্পতিরা একে অপরের সঙ্গে সময় কাটানোর মানে সেই সুযোগটা পায়, যাতে তাদের মধ্যে সন্তান নেওয়ার যে মানসিকতাটা সেটা জন্মায়। আর এখানে একটা জিনিস দেখো যে যে সমস্ত দেশেতে জন্ম মানে নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ বিভিন্ন রকমের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলোকে ব্যবহার করার জন্যে সরকার উৎসাহিত করে, যেরকম আমাদের আমাদের ভারতবর্ষের কথা যদি আমরা বলি, দেখো যে ভারতবর্ষেতে জনবহুল হওয়ার কারণে কি হচ্ছে, আমরা তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিকে তো মানে কোনো রকমভাবে শিথিল করতে পারবো না, কারণ তাহলে তো আরও বেশি জনসংখ্যা বাড়তে থাকবে। তো আমার যা এর বিপরীত পরিস্থিতিটা তোমরা দেখো যে যে সমস্ত দেশে যে জনবিরল সেখানে সরকার চাইছে যে যখন নারী পুরুষ একে অপরের সঙ্গে মিলিত যখন হবে তখন তারা যেন কোনো রকম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যাতে তারা অবলম্বন না করে, যাতে যে অবাঞ্ছিত যে গর্ভধারণ বা সন্তান জন্ম দেওয়ার যে যেটা আছে সেটা তারা চাইছে যে হোক, মানে একদম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিকে শিথিল করা বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি না অবলম্বন করে তারা যাতে মিলিত হয় এবং তার ফলে যাতে তাদের সন্তান হয়, যাতে সেই সন্তান পরবর্তীকালেতে বড় হয়ে দেশের কাজেতে যাতে সাহায্য করতে পারে বা অংশগ্রহণ করতে পারে। তো ব্যাপারটা আশা করি তোমরা বুঝতেই পারছো যে দুটো বিপরীত পরিস্থিতি, জনবহুল হলে কি করা যেতে পারে আর যদি জনবিরল হয় তাহলে কি করা যেতে পারে। এবার দেখো অভিবাসন নীতিরও সরলীকরণ, এটাও করা যেতে পারে, অর্থাৎ বিদেশি জনগণকে সুযোগ সুবিধা প্রদান করে আকর্ষিত করা, তাদের নাগরিকত্বের ব্যবস্থা করা, সহজে ভিসা প্রদান করা, এইসব ব্যবস্থা নেওয়া যেতে পারে, যাতে দক্ষ শ্রমিকের জন্য বিশেষ সুবিধাসহ প্যাকেজ প্রদান করা, নিজ দেশ থেকে অন্য দেশে যাওয়ার প্রতিরোধ বিশেষ ব্যবস্থা নেওয়া যেতে পারে। অর্থাৎ দেখো অ্যাট্রাক্ট করা, যেটা আমেরিকা করেছে একটা সময় পর্যন্ত এখনও করে,
অর্থাৎ আমেরিকাতে একটা সময়তে এই যে সম্পদ ছিল এতটাই, মানে এখনো আছে বলবো, যে আমেরিকা করতো কি, যে তাদের নিজেদের দেশেতে লোককে কাজ দেওয়ার পরেতেও হচ্ছে কাজ দেওয়ার জায়গা থাকতো। তো যেটা কারণে আমেরিকা করতো কি, যে প্রচুর সুযোগ সুবিধা প্রদান করতো যারা বিদেশ থেকে, অন্যান্য দেশ থেকে এসে যারা ওখানেতে কাজকর্ম করবে। তো তাতে আকর্ষিত হয়ে আমাদের ভারত বা পৃথিবীর আরও অন্যান্য দেশ থেকে, হ্যাঁ, যুবক যুবতীরা কি করছে, আমেরিকাতে কাজকর্ম করার জন্য বিভিন্ন মানে ক্ষেত্রগুলোতে কাজকর্ম করার জন্য তারা সেখানেতে গিয়েছে। কারণ তাদের যে অপরচুনিটি, তাদের যে যে মানে স্যালারি প্যাকেজ, এগুলো খুব অ্যাট্রাকটিভ থাকতো। মানুষ মানে ছেলেমেয়েরা চাইতো যে সেখানেতে গিয়ে তারা সেই জীবনযাত্রাটা মানে উপভোগ করার। তো এই যে একটা অ্যাট্রাকশান, সেই অ্যাট্রাকশানের মাধ্যমেতে আমেরিকা করেছে কি, যে বিশ্ব বিভিন্ন দেশ থেকে তারা মানে ছেলে মেয়েদেরকে আকর্ষিত করে তাদের নিজেদের দেশেতে আনতে পেরেছে। এবং নো ডাউট তারা পরবর্তীকালে সেটেল হয়ে গেছে সেখানেতে। তারা মানে নাগরিকত্ব পেয়েছে বা না, মানে সেখানেতে সেটেল হয়ে তারা বিয়ে বিয়ে করেছে বা সেখানেতেই তারা পরিবার পাতিয়েছে। এদের মধ্যে বহু মানুষ আছে তারা সেখানেতেই পার্মানেন্টলি সেটেল হয়ে গিয়েছে। এবং আলটিমেটলি কি হলো, তাদের যে সন্তান সন্ততি জন্মলো তারা তো সেই আমেরিকাতেই বসবাস করবে। তো আলটিমেটলি যেটা সুবিধা কি হলো আমেরিকার ক্ষেত্রে, যে যে জনগণের অভাবের কারণেতে সেই দেশের সম্পদটা পুরোপুরি ব্যবহার হতে পারছিল না, সেইটা তারা, সেই সুযোগটা তারা পেয়ে গেল। তো এইরকমভাবে অভিবাসন যে নীতি আছে সেগুলোকে যদি একটু শিথিল করা যায়, তাহলে শিথিল করলে দেখা যায় যে অনেকেই আছে কাজবাজের জন্যে সেই সমস্ত জনবিরল যে সমস্ত দেশ আছে সেখানে যদি আকর্ষণীয় স্যালারি প্যাকেজ থাকে বা অন্যান্য সুযোগ সুবিধা যদি খুব ভালো থাকে তাহলে চলে যাবে। তো আমাদের ভারতবর্ষ থেকে আমেরিকা, কানাডা বা ইউরোপেরও বিভিন্ন দেশ আছে, সেই সমস্ত মানে জনবিরল দেশগুলোতে কিন্তু ছেলেমেয়েরা গিয়েছে, কাজকর্ম করছে এবং সেখানে সেটেল হয়ে গিয়ে আলটিমেটলি সেখানে পরিবার পাতিয়েছে এবং আলটিমেটলি তাদের পরিবারের সন্তান সন্ততিরা কিন্তু সেই দেশের অর্থনীতিতে যোগদান করে সেই দেশের অর্থনৈতিক উন্নতিতে কিন্তু অংশগ্রহণ করছে। তো এইভাবেও কিন্তু একটা দেশের জনসংখ্যা মানে জনবিরল পরিস্থিতি থেকে অনেকটা কাম্য জনসংখ্যার দিকে সেখানে থেকে কিন্তু নিয়ে যাওয়া যায়। তারপর দেখো, জনসংখ্যা প্রতিস্থাপনের একটা ব্যবস্থা করা যেতে পারে, অর্থাৎ দেশের অপেক্ষাকৃত ঘন জনবসতিপূর্ণ স্থান থেকে স্বল্প জনসংখ্যা বিশিষ্ট স্থানসমূহে কিছু অংশকে প্রতিস্থাপিত করা। অর্থাৎ যেখানেতে ধরো খুব বেশি মাত্রায় মানে জনবসতি বেশি আছে যেখানেতে, সেখান থেকে যেখানেতে কম জনবসতিপূর্ণ যে জায়গা আছে সেখান থেকে মানুষকে পুনর্বাসন করে দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে। তো সেটা করলেও অনেকটা স্টেবল কন্ডিশনেতে থাকে, যে যেখানেতে বেশি ছিল সেখান থেকে কমের দিকে নিয়ে গেলাম, তো দুটোর মধ্যে একটা ভারসাম্য অবস্থা তৈরি হলো। এটাও করা যেতে পারে। এবার দেখো, কর্মসংস্থান এবং অর্থনৈতিক অর্থনৈতিক উন্নয়ন, অর্থাৎ দেশে কর্মসংস্থান বৃদ্ধি করলে অন্যান্য দেশ থেকে শ্রমিক এবং দক্ষ ব্যক্তির আগমন ঘটবে, যেটা আমেরিকার ক্ষেত্রে আমরা দেখেছি যে আমেরিকা কি করেছে, যে অন্য দেশ থেকে যাতে শ্রমিকরা বা দক্ষ ব্যক্তিরা তাদের দেশে এসে কাজ করে সেই জন্য কর্মসংস্থান তারা বৃদ্ধি করেছে, ভালো স্যালারি প্যাকেজ দিয়েছে এবং অ্যাট্রাকটিভ একটা লাইফস্টাইলের তারা সুযোগ করে দিয়েছে, যে কারণেতে মানে আমাদের ভারতবর্ষ বলো বা এশিয়া মহাদেশের আরও অন্যান্য বিভিন্ন দেশগুলো থেকে আমেরিকাতে প্রচুর মানুষজন গিয়ে কিন্তু কাজকর্ম করছে। এবং এই অর্থনৈতিক উন্নয়ন করতে হবে এবং কৃষি, শিল্প, পরিষেবা খাতে বিনিয়োগ বাড়াতে হবে, পরিকাঠামোর উন্নয়ন করতে হবে এবং তবেই দেশের জনসংখ্যা বৃদ্ধি পাবে এবং বিদেশি বিনিয়োগ করা বৃদ্ধি পাবে। মানে এরা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সেই ড্রেনের যে ব্যাপারটা ঠিক সেইটাই হয়। মানে এই এক দেশ থেকে মানে আমাদের ভারতবর্ষতে দেখো, আমাদের ভারতবর্ষ এতটাই জনবহুল যে সবাইকে কাজ দেওয়া যায় না। তো যে কারণে দেখা যায় যে ভারতবর্ষের অনেক মেধাবী ছেলেমেয়েরা আছে যারা কি করছে, তারা যখন তাদের কাছে সেই সুযোগটা আছে যে বিদেশে তারা যেতে পারবে, আমেরিকা, কানাডার মতন দেশেতে তারা গিয়ে কাজ করতে পারবে, তারা কিন্তু সেই সুযোগটাকে হাতছাড়া করছে না, তারা কিন্তু যাচ্ছে। আর এর মধ্যে কিন্তু কোনো অপরাধ বলেও কিছু নেই। তারা সেই সুযোগ মানে যে আমাদের দেশ দিতে পারছে না কিন্তু অন্য দেশ যেহেতু দিচ্ছে, সেই জন্যে তারা কিন্তু সেই দেশেতে যাচ্ছে এবং গিয়ে তারা যখন সেখানেতে কাজকর্ম করছে তারা কিন্তু সেই দেশের অর্থনৈতিক উন্নয়নেরতেই কিন্তু কাজটা করছে। এবং পরবর্তীকালেতে তারা যদি সেখানেতে সেটেল হয়ে যায় তাহলে তাদের যে সন্তান সন্ততি জন্মগ্রহণ করবে তারাও কিন্তু পরবর্তীকালে সেই দেশেতেই কিন্তু অন্য মানে অর্থনৈতিক বৃদ্ধিতে কাজ করবে। এরকমভাবে এই যে ব্রেনের মাধ্যমেতেও কিন্তু কোনো দেশের জনবিরল দেশের জনসংখ্যা কিন্তু বেড়ে থাকে। আর যদি ফিরে আসার ব্যাপারটা তো সম্পূর্ণ অন্য, সবাই তো আর ফেরে না, অনেকেই থেকে যায়, পার্মানেন্টলি সেটেল করে যায়, ফিরে আসার সংখ্যাটাও কিন্তু খুব কমই।
আর একটা দেখো যে আয়ের সুষম বন্টন যদি করতে পারা যায়, অর্থাৎ আয়ের সুষম বন্টন থাকলে সবার আর্থিক সঙ্গতি ঘটবে। জনবিরল দেশের আর্থিক সঙ্গতি অনেক ক্ষেত্রে জন্মহার বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা নিয়ে থাকে। অর্থাৎ যদি মানুষের আয় থাকে, খুব ভালো ইনকাম থাকে, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে একের অধিক সন্তান সে নেওয়ার একটা প্রবণতা থাকে, যে সে তো মানে 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 বুঝতে পারছে যে আমি যদি 2টো বা 3টে সন্তান নিই তাহলে আমি খুব স্বচ্ছন্দেই, আমার সেই ইনকামটা আছে, আমি খুব স্বচ্ছন্দেই সেই 3টে সন্তানকে সুন্দরভাবে মানুষ করতে পারবো। তো সেক্ষেত্রেও যদি আয়ের যদি সুষম বন্টন থাকে সমাজেতে, আর এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখাই যায় যে জনবিরল যে সমস্ত দেশ, বিশেষ করে উন্নত যে সমস্ত দেশ যেখানে জনবিরল পরিস্থিতি আছে, সেখানেতে আয়ের একটা সুষম বন্টন থাকে, তো যে কারণেতে হচ্ছে সন্তান নেওয়ার প্রবণতাটা অনেক ক্ষেত্রে বাড়ে। কিন্তু মেন যে কথাটা সেটা হচ্ছে যে এই সমস্ত দেশের মানে জনগণেরা এই কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকে, যেহেতু সবাই কাজ করে, তো সেই কারণেতে কর্মক্ষেত্রে এরা ব্যস্ত থাকে এবং এরা নিজেদেরকে যে সময় দেওয়ার যে ব্যাপারটা সেটা অনেকটা কম পায়। আর এরা এতটাই সচেতন মানুষ, শিক্ষার দিক থেকে এতটাই সচেতন যে তারা বেশি সন্তান নিতে চায় না। দেশের সরকার যতই মোটিভেট করুক না কেন, দিনের শেষে তারা কিন্তু অধিক সন্তান কিন্তু নিতে চায় না। তো যে কারণেতে এই সমস্ত দেশের জন্মহারটা কিন্তু বরাবরই কম থাকে। আর সবশেষে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে জনবিরল এবং জনবহুল দুটো পরিস্থিতি কিন্তু যে কোনো দেশের পক্ষে ভালো নয়। তো একটা কাম্য জনসংখ্যা যদি সেই দেশের জনগণ থাকে তাহলে সেটাই সব থেকে ভালো হয়। তো আশা করি আজকের ভিডিওটির মাধ্যমেতে এই জনবিরল পরিস্থিতিটা কি সে সম্পর্কে তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।